হ্যালো। যে বিষয়টা নিয়ে আজকে আলাপ করব সেটা হলো কালচক্রতন্ত্র। কালচক্রতন্ত্র নিয়ে আলাপ করতে গেলে যে বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই তা হচ্ছে আমার বিচিত্র অভিজ্ঞতা। আমি যখন ব্যাঙ্গালোর গেলাম 1991 সাল থেকে, সে ব্যাঙ্গালোরে যাবার পর থেকে 2024 সাল পর্যন্ত আমি ভারতে প্রতি বছরই 2-3 বার যেতাম এবং ভারতে আমি বিভিন্ন বিভিন্ন অঞ্চল আমি ঘুরে দেখেছি এবং সে বিভিন্ন অঞ্চলে গিয়ে আমি যেটা খুঁজতে চেয়েছি সেটা হলো যে ভারতবর্ষে 2,000-2,500 বছর আগে যে বৌদ্ধ সভ্যতা গড়ে উঠল, 1,000 বছর ধরে যে বৌদ্ধ সভ্যতা ভারতবর্ষে আনাচে কানাচে ছড়িয়ে গেল, ভারতকে ভারতের পাশাপাশি ভারতবর্ষের পাশাপাশি প্রাচ্য প্রাচ্যত্যে ছড়িয়ে গেল, চীনে ছড়িয়ে গেল, আরব বিশ্বে ছড়িয়ে গেল, সে বৌদ্ধ ধর্ম কোথায় হারিয়ে গেল? এই বিষয়ে আলাপ খুঁজতে খুঁজতে পরিব্রাজকের মতন আমি কাশ্মীরের গেলাম, কারণ চতুর্থ সঙ্গীতে কাশ্মীরে হয়েছিল। সে কাশ্মীরের লাদাখ, যে জায়গাগুলোর মধ্যে বৌদ্ধ ধর্ম আছে বলে বলা হয়ে থাকে, ওদিক থেকে ওইদিকে এসে লাওস, এদিকে এসে বিহার থেকে অযোধ্যা, কুশিনারা হয়ে বেনারস হয়ে নেপাল হয়ে কাঠমান্ডু, কাঠমান্ডুর আগে লুম্বিনী, লুম্বিনীর আগে কপিলাবস্তু, এরপরে মুস্তাং পর্যন্ত আমি ভ্রমণ করেছি। ভারতে কামাক্ষী, পশ্চিমবঙ্গে সেই মনিরামপুর, ওদিকে এসে দার্জিলিং, এদিকে এসে তারাপীঠ, উড়িষ্যা। আমি পরিব্রাজকের মতো ঘুরেছি। ঘুরেছি কর্ণাটক, মাদুরাই, মহীশূর, তামিলনাড়ু, বেলুর পর্যন্ত। এবং আমি ঘুরে প্রচুর পরিমাণ তন্ত্রশাস্ত্রের উপর বই আমি জোগাড় করেছি, সংগ্রহ করেছি। কামাক্ষীতে গিয়েছি। কামাক্ষীর যে সব সাধনা যারা করে, সবের উপর বসে সে সাধকের সাথে আমার পরিচয় হয়েছে। সে আমার বন্ধু, ব্যাঙ্গালোরে সে আমার সাথে দেখা করতে গিয়েছে। সে আমার সাথে দীর্ঘক্ষণ তন্ত্রশাস্ত্রের উপর আলাপ করেছে। আসুন তন্ত্রশাস্ত্রের সাথে বৌদ্ধ শাস্ত্রের সম্পর্কগুলো আমরা দেখি। আমি বেসিক্যালি কালচক্রতন্ত্র নিয়েই আমার যত গবেষণা, যত জানা, 300-এর অধিক বই, কপি, কার্বন কপি, ছবি আমি সংগ্রহ করেছি। তন্ত্রশাস্ত্রের উপর এক বিশাল সংগ্রহ। যক্ষিণী, ভৈরবী, অঘরী, শৈব, সব মন্ত্রই, যতগুলো বই আমি পেয়েছি আমি সংগ্রহ করেছি। কাশ্মীরে এসে প্রত্যন্ত অঞ্চলে বৌদ্ধ বিহারের থেকে যেভাবে সংগ্রহ করেছি, সেভাবে সংগ্রহ করেছি আমি কামাক্ষী থেকে, আসামের তারাপীঠ থেকে, নেপাল থেকে, মুস্তাং থেকে,
ভারতের বিভিন্ন জায়গার থেকে। কিছু বই বাংলায়, কিছু ভাষা আমি জানি না, কিন্তু আমি বইগুলো সংগ্রহ করেছি। যদি আমরা কালচক্র নিয়ে কথা বলি, তাহলে বলতে হয় আমার যে বুদ্ধ সাক্ষ্য সিংহ সাক্ষ্যবীর গৌতম বুদ্ধ তথাগত, তিনি একজন ছিলেন মহাশক্তিধর যোগী, বলতে গেলে তান্ত্রিক জ্ঞান সমৃদ্ধ। কারণ বুঝতে হবে, সিদ্ধার্থ কুমার যখন ঘর থেকে বের হয়ে সন্ন্যাসী হলো, সন্ন্যাসী সিদ্ধার্থ প্রথম যে গুরুদের কাছে গিয়েছিলেন, তারা কিন্তু যোগ সাধনায় সিদ্ধ ছিলেন। কালাম আরার যাদের কাছে গিয়েছিলেন, এবং শঙ্করাচার্যর মতন ব্যক্তিও ব্রাহ্মণ্যবাদের কঠোর সমর্থক এবং বৌদ্ধ বিরোধী হয়েও তিনি বলেছেন যে গৌতম বুদ্ধ তথাগত ছিল একদিন একজন যোগিনাং চক্রবর্তী। তিনি বুদ্ধকে যোগীদের শ্রেষ্ঠ বলে সম্মান করত। বলা হয়ে থাকে কালচক্রতন্ত্র বা মহাজানী যারা আছেন, যারা বজ্রজানী, তন্ত্রজানী, সহজজানী, তারা বলে থাকেন যে কালচক্রতন্ত্র স্বয়ং গৌতম বুদ্ধ তথাগতই দেশনা করেছিলেন। তিনি যেভাবে সাংখ্যমতের জীব এবং তার অবস্থান নিয়ে তিনি কথা বলেছেন, সাংখ্যমত যেভাবে বুদ্ধের উপর প্রভাব বিস্তার করেছে, সেভাবে বুদ্ধ সাংখ্য দর্শনের বিভিন্ন বিষয়কে বৌদ্ধধর্মে যেমন এসেছে, অট্টবিংহতি, চতুরার্য সত্য, নির্বাণ, অনাত্মা, সেভাবে সিদ্ধার্থ যখন আলার কালামের কাছে যায়, সেখানেও তিনি যোগ ও ধ্যানের এবং দীর্ঘদিন ধরে ধ্যান সাধনা করার যে পদ্ধতিগুলো, সেখানে তিনি শিক্ষা লাভ করেছিলেন। এবং কালচক্রতন্ত্রে বুদ্ধ যেভাবে তার প্রত্যুৎসমুৎপাদ এবং তার যে ধ্যান পদ্ধতি আলাপ করতে গিয়ে বলেছেন, যে বিষয়গুলো বলেছেন, শূন্যতাবাদের যে বিষয়গুলো বলেছেন, আকাশ আয়তন, বিজ্ঞাত আয়তন, আকিঞ্চা আয়তনের যে বিষয়গুলো বলেছেন, নরসিংহ আয়তনের বিষয়গুলো বলেছেন, অভিধর্ম পিটকের সেই বিষয়গুলোকে যদি আপনারা দেখেন, তাহলে তার সাথে আমরা যেন বর্তমান আধুনিক যুগের অনেক মিল পাই। আধুনিক যুগে বলছে কালচক্রতন্ত্র মানুষের নার্ভ সিস্টেমের উপর প্রভাব বিস্তার করে। সেটা কিন্তু বৌদ্ধ ধ্যান পদ্ধতি এবং বৌদ্ধের সময়কারও আমরা বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে বুঝতে পারি যে প্রকৃত ধ্যান করলে কিভাবে ভৌত ক্রিয়ার উপর প্রভাব বিস্তার করা যায়। বুদ্ধ মানুষের মনস্তত্ত্ব বুঝতে পারতেন, মানুষের মনস্তত্ত্ব অনুধাবন করে উনি ধর্মদেশনা করতেন। ওনার এই ধর্মদেশনার মধ্যে মনস্তাত্ত্বিক বিষয়গুলো কিন্তু গুরুত্ব পেত। তার জন্য মানুষ এনলাইটেড হতেন, শ্রোতা পড়তে শক্তি দেখাবে অনাগামী হতো। যেমন কালচক্রতন্ত্রে বলছে যে মানুষ শুধু মানসিকভাবে নয়, আল্ট্রাভায়োলেট বা ইউবি মানুষের শরীরের সাথে গভীরভাবে সংযুক্ত। মানুষ তার চারপাশে নার্ভাস সিস্টেমের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে।
এটা নিউরো সায়েন্সে এবং সাইকোলজিতে আলোচনা করা আছে। ক্রো রেগুলেশন নামে একটি প্রক্রিয়া আছে, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষ একে অপরের আবেগ, চাপ এবং নিরাপত্তা বোধকে প্রভাবিত করতে পারে। সেটা আমরা গৌতম বুদ্ধ তথাগতের সময় দেখেছি, উনি মানুষের চিন্তার উপর, আবেগের উপর প্রভাব বিস্তার করতে পারতেন। আলট্রাভায়োলেট বা ইউভি মানুষের শরীরের ভেতরে যে ঘড়ি আছে বা যা সার্কোডিয়াম যে ছন্দ আছে, রিদম আছে, সে রিদমকে নিয়ন্ত্রণ করতে পারে। এবং আমরা যে সাক্ষ্য সিংহ গৌতম বুদ্ধ তথাগতের মধ্য দিয়ে যে রশ্মি বের হতো, সেই রশ্মিও এটাই সমর্থন করে বিজ্ঞানকে যে সাইকাডিয়ান রিদম, আলট্রা ইউভি রশ্মি মানুষ এক্সপোজ করতে পারে। এই ইউভি রশ্মির মাধ্যমে মানুষ কিন্তু মানুষের স্নায়বিক চাপ এবং উদ্বেগকে কন্ট্রোল করতে পারে, প্রভাবিত করতে পারে। মস্তিষ্কের যে ডোপামিন স্তর আছে, সে স্তরকে প্রভাবিত এবং পরিবর্তন করতে পারে। আলট্রা ভায়োলেট বা ইউভি মস্তিষ্কের সেরোটোনিন যে হরমোন আছে, সে হরমোনকে বাড়িয়ে দিতে পারে। মানুষ যখন শান্ত, সহানুভূতিশীল এবং নিরাপদ অনুভূতি অনুভব করে, তখন তার শরীরের মধ্যে স্ট্রেস হরমোন কমে যায়, স্পন্দন ধীর হয়, মন ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। অন্যদিকে বিপরীতে মানুষ যখন টক্সিক হয়ে ওঠে, অস্থির হয়ে ওঠে, তখন তার শরীরের মধ্যে ফাইট টু ফাইট অবস্থা তৈরি হয়। তখন সেটা দীর্ঘমেয়াদী ক্লান্তি, চাপ তৈরি হয়ে আসে। এই যে অন্তরের ভিতরে যে ইনার সার্কেলের যে প্রভাবগুলো, বিশেষ করে আলট্রাভায়োলেট এবং ক্রো রেগুলেশন, সাইকাডিয়ান রিদম, এই সবগুলোর সাথে কালচক্রতন্ত্রের যে ধ্যান পদ্ধতি সেখানে যুক্ত আছে। মানুষ যে তন্ত্র শাস্ত্র আলোচনা করে, তন্ত্র যে ধ্যান, আমি কামাখ্যার মধ্যে সব সাধক, তারাপীঠের মধ্যে তার তন্ত্র সাধক অঘরীদের কাছে গিয়ে, ইভেন কি মুস্তাংয়ের মধ্যে এবং কি কৈলাসের আগে শেষ যে বৌদ্ধ বিহার আছে, সেখানে যারা ধ্যান করে, সেখানে বরফের মধ্যে যে সাধক, উলঙ্গ সাধক ধ্যান করে, আমি দেখেছি তারা তাদের শরীরের ভিতরে যে রিদম আছে, যেটা আমি বললাম একটু আগে, আলট্রাভায়োলেট যে রিদম, ইউভি রিদম, এবং যে সাইকাডিয়ান যে রিদম, এই রিদমকে কন্ট্রোল করে শরীরের তাপকে প্রভাবিত করতে পারে, স্নায়ুকে প্রভাবিত করতে পারে। এই যে শরীরের ভিতরের যে প্রভাবককে, শরীরকে নিয়ন্ত্রণ করা, স্নায়ুকে নিয়ন্ত্রণ করা, এর মধ্য দিয়ে মানুষের মধ্যে এক ধরনের যে যাকে আমরা আলট্রাভায়োলেট বলি, সে আলট্রাভায়োলেট ক্ষমতা উৎপন্ন হয়। প্রকৃতির মধ্যে যে আলট্রাভায়োলেট যে রিদম আছে, সেই রিদমের সাথে শরীরের আলট্রাভায়োলেট রিদমের সম্পৃক্ত করে সাধক অন্য মানুষের চিন্তার যে প্রভাব বিস্তার যেমন করতে পারে, প্রকৃতির উপর প্রভাব বিস্তার করতে পারে। কল্পনাশ্রয়ী ত্রিপিটক বলে একটা ত্রিপিটক ছিল। আমরা বুদ্ধের মহাপরিনির্বাণের পরে আমরা যে প্রথম সঙ্গীতি হয়, সেখানে যে আলোচনা হয়, সেখানে অভিধর্ম এবং বিনয় নিয়ে আলোচনা হয়। পরবর্তীতে অভিধর্ম ভেঙে সূত্র পিটক অর্থাৎ ত্রিপিটক আমরা যেমন পাই,
পাশাপাশি আরেকটি সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনে কিন্তু ত্রিপিটক না পঞ্চপিটক নিয়ে আলোচনা হয়েছিল। সেখানের মধ্যে অতীন্দ্রিয়বাদ আর তন্ত্রবাদ পঞ্চপিটকের মধ্যে সম্পৃক্ত ছিল, যেটা থেরোবাদীরা ত্রিপিটকের মধ্যে সেটাকে বর্জন করে। তারা মনে করে থাকে যে তন্ত্র বা অতীন্দ্রিয়বাদ সম্পর্কে বুদ্ধের যে দেশনা আছে সেটা মানুষকে ভুল পথে পরিচালিত করতে পারে। থেরোবাদীরা বা হীনযানীরা যেভাবে ত্রিপিটক বলছে, মহাযানীরা সেটা পঞ্চপিটক বলছেন। এই পঞ্চপিটকের মধ্যে কল্পনাশ্রী নামে যে গ্রন্থ আছে সেখানে কিন্তু কালচক্রতন্ত্রের বিস্তারিত ব্যাখ্যা আছে। সম্রাট কনিষ্কের সময়ে মহাযানপন্থীরা যে চতুর্থ সংগীতি করে, সেই চতুর্থ সংগীতির মধ্যে এই ত্রিপিটক সম্পূর্ণ লিখিত হওয়ার পরে কনিষ্ক বলেন যে এই যে মহাশক্তি, এত শক্তিশালী যে এই শাস্ত্র, এটা যদি ভুল পথে হয় তাহলে এটা মানুষ একটি খারাপভাবে ব্যবহার করে প্রকৃতিকে ধ্বংস করতে পারে। তাই এই লিখিত শাস্ত্রগুলোকে এক জায়গায় রেখে তার উপর বিহার নির্মাণ করে সেটা ধ্বংস করে চাপা দিয়ে ফেলা হয় কাশ্মীরে। এখন হলো যে খ্রিস্টপূর্বের সে সময়ে সঞ্জয় বেলাথিপুত্রের নেতৃত্বে সন্দেহবাদ বা নাস্তিকবাদ, পুকুৎকাত্তায়নের নেতৃত্বে কন্যাবাদ বা অটোমিজম, অজিত ক্যাসম্বলিনের নেতৃত্বে বস্তুবাদ, পুরন কাশ্যপের নেতৃত্বে নীতিশাস্ত্র বিরুদ্ধে মতবাদগুলো, তারপরে শুক্রাচার্য, কপিল, বৃহস্পতি, চবাক প্রভুকরা যে ব্যাদ সৃষ্টি করে, এই সবগুলোর মধ্যেই কিন্তু কালচক্রতন্ত্রের যে ধারা, সে ধারা বারবার ফিরে আসে। এখন আমরা দেখি যে বৌদ্ধ ধর্মের থেরোপাথিরা যেরকম বিনয় পিটককে নিয়ম কানুন, সূত্র পিটককে উপদেশ বলি এবং অভিধম্মবিধিকে আদিভৌতিক আলোচনাতে বিভক্ত করেছে, মহাযানীরা সেখানে তাকে পঞ্চপিটকে বিভক্ত করে তন্ত্রশাস্ত্রের যে বিষয়টি যুক্ত করেছে, যার থেকেই বজ্রযান, সহজযান, কালচক্রযান, তন্ত্রযানের ধারার সৃষ্টি হয়। গুপ্তযুগের মধ্যে সাম্যবেদী মায়াবিদ্যা ও অতীন্দ্রবাদের চর্চা কিন্তু তন্ত্রযানের মধ্যে শুরু হয় এবং সেটা বৌদ্ধদের দ্বারাই। বাংলাদেশে যে বিক্রমশিলা মঠ বা বজ্রযানী যতগুলো মঠ ছিল এবং তিব্বতের মধ্যেও যে বজ্রযানী মঠ এবং অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, তারা সকলেই কিন্তু এই অতীন্দ্রিয়বাদ এবং মায়াবাদের চর্চা কথা বলে গেছে। পাল রাজাদের সময়ে বজ্রযানীর মতবাদের বিপুল প্রভাব ছিল। পাল রাজারা কিন্তু বজ্রযানী মতবাদকে, তন্ত্রযানী মতবাদকে তারা কিন্তু পৃষ্ঠপোষকতা দিতেন এবং আর্যপূর্ব লোকায়ত যে ভাবধারা এবং বাংলার যে মাতৃতান্ত্রিক ভাবধারা, সেটাও কিন্তু মহাযানী বৌদ্ধ ধর্ম থেকেই এসছে। এবং এই যে মহাযানী যে তন্ত্রশাস্ত্র এবং বুদ্ধ দ্বারা দেশিত অতীন্দ্রিয়বাদ, মায়াবিদ্যা, এর থেকেই তৈরি হয় বৌদ্ধদের মহাযানী বজ্রযানীতে তৈরি হয় ভদ্রকালী, রুদ্র, গণেশ, যেগুলো বৌদ্ধ তান্ত্রিকদের এই দেবী।
বৌদ্ধতন্ত্র গ্রন্থগুলোতে বিপুল পরিমাণের ভৈরব স্তুতি আছে, কাল ভৈরবের চর্চা আছে। আমি কাল ভৈরবের সিদ্ধ পুরুষের সাথে আলাপ করে সেখানে কিছু গুপ্ত মন্ত্র আমি সংগ্রহ করার সুযোগ হয়েছে। বিশেষ করে ডামর শাখার যে তন্ত্র পুরোটাই কিন্তু ভৈরব দ্বারা নিয়ন্ত্রিত। ভূত ডামর তন্ত্রে স্পষ্ট বলা আছে যে বৈদিক দেব দেবীদের প্রভাব কিভাবে কালচক্রতন্ত্রকে প্রভাবিত করে কলিযুগে এসে অস্তমিত হবে। এদের প্রধান দেবতা ছিল ভৈরবা। এই থেকে বোঝা যায় যে একাদশ শতকে নাগার যে বজ্রযানী মার্গটি ছিল সেখানের মধ্যে তন্ত্রশাস্ত্রের যথেষ্ট প্রভাব ছিল। ভৈরবা হচ্ছে মূলত রক্ষক। এখানে প্রসঙ্গভাবে বলা যায় অষ্টাঙ্গ ভৈরবের নাম হলো যেটা বজ্রযানীরা কালচক্রতন্ত্রের মধ্যে অতীন্দ্রবাদ এবং মায়াবাদের মধ্যে তারা চর্চা করে, সাধনা করে। সে অষ্টাঙ্গ ভৈরব, যখন আমি ভৈরবের এদের সাথে তন্ত্রশাস্ত্র আলোচনা করতে গেলাম, সে অষ্টাঙ্গ ভৈরব যে গুপ্ত মন্ত্র তারা আমাকে বলল, সেখানের মধ্যে অসিতাঙ্গ, রুরু, চন্দ্র, ক্রোধ, উন্মত্ত, কপাল, বিষং, সংহার, এই অষ্ট কিন্তু ভৈরব আছে। অষ্ট ভৈরবের অষ্ট রূপ, অষ্ট শক্তি। এরাই হচ্ছে ভৈরবীরা, এরাই ভৈরবী যারা অষ্টযোগিনী। আবার এই অষ্টযোগিনী হচ্ছে, প্রথম হচ্ছে ভৈরব, যে অষ্টাঙ্গ ভৈরবের নাম বললাম। আবার অষ্টযোগিনী ভৈরবী আছে, তারা হচ্ছে কারা কারা? উগ্রা, মহা উগ্রা, বজ্রা, কালী, সরস্বতী, কামেশ্বরী, ভদ্রকালী এবং তারা। এই সব কিছু বজ্রযানীদেরই দেবদেবী। মতান্তরে মহাকালী, রুদ্রাণী, উগ্রা, ভীমা, গৌরা, ভামরী, মহারাত্রি, ভৈরবী বা কালিকা পুরাণ, এরা কিন্তু শক্তিশালী দেবী। এই দেবীরা কিন্তু তিনভাবে আপনি অর্জন করতে পারবেন। এক হচ্ছে স্ত্রী রূপে, এক হচ্ছে কন্যা রূপে, আর এক হচ্ছে ভগ্নী রূপে। সুতরাং এই মহাযানী পন্থীরা তাদের এই সব দেবদেবীর মধ্যে অন্যতম দেবদেবী ছিল প্রজ্ঞা পারমিতা। এই বৌদ্ধ ধর্মের যে বজ্রযানী শাখাটা, এটা মধ্যযুগে বাংলায় বৌদ্ধ সমাজের মধ্যে প্রভাব বিস্তার করে। স্থবিরবাদ নামে আরও একটি দার্শনিক মতবাদের তখন উদ্ভব হয়। এই যে স্থবিরবাদীগণ, বৌদ্ধ ধর্মের যে শাখা, তারা জাদুবিদ্যা এবং এই তন্ত্রশাস্ত্র, কালচক্রতন্ত্র চর্চা করত। তখন প্রত্যেকটা বৌদ্ধ মঠেই এই চর্চাগুলো হতো এবং তারা এটিতে অভ্যস্ত ছিল। বলা চলে প্রতিষ্ঠান বিরোধী সাধকরাও সহবীরবাদীরা বজ্রযানের ধারণাকে প্রথম প্রচার শুরু করে এবং যে ধর্মীয় আন্দোলনের মধ্য দিয়ে বাংলা থেকে ভারতবর্ষে এই বজ্রযানী মতবাদটা বা তন্ত্রযানী মতবাদটা সারা ভারতে ছড়িয়ে পড়ে, যা পরবর্তীতে হিন্দু দেবদেবী রূপেও হয়, যেখান থেকে এই যে অঘরী হতে শুরু করে তন্ত্র সাধকদের সৃষ্টি হয়। অর্থাৎ বজ্রযানীদের দেবদেবীগুলোই হয়ে যায় এই তন্ত্র, হিন্দু তন্ত্র যারা সাধক তাদের দেবদেবী। এই যে বজ্রযানীদের সাধক এবং বজ্রযানীদের যারা সিদ্ধ হয়,
তাদেরকে বলা হয় সিদ্ধাচার্য। বলা হয়ে থাকে এই সিদ্ধাচার্য ছিল তৎকালীন সময়ে 84 জন, এবং সংস্কৃত ভাষায় তখন বজ্রযানী সিদ্ধাচার্যরা এইগুলো লিপিবদ্ধ করেন। এই সবগুলোই সংকলন হয় চর্যাচর্য বিনাচার্য বা চর্যাপদে। এই চর্যাপদেই কিন্তু বাংলার আদি রূপ। এই চর্যাপদের মাধ্যমে বজ্রযানী সাধকরা বিভিন্ন কিছু লিখে গেছেন। তাদের প্রধান সাধক ছিল লুইপা। লুইপাকে তাই বাংলা সাহিত্যের আদিকবি বলা হয়ে থাকে। বজ্রযানের সাধন যে পদ্ধতি ছিল, সেই সাধন পদ্ধতি তান্ত্রিক বৌদ্ধ ধর্মের একটি শাখা হিসাবে গড়ে ওঠে। সেই শাখাই হচ্ছে কালচক্রতন্ত্র, কালচক্রযান। এই কালচক্রযানের সর্বশ্রেষ্ঠ গুরু ছিল শ্রী কালচক্র। এখানে কাল শব্দ অর্থ হচ্ছে প্রজ্ঞা, আর শূন্য হচ্ছে অস্তিত্ব, চক্র শব্দ অর্থ জাগতিক পদ্ধতি বা উপায়, অথবা কালচক্র হল প্রজ্ঞা ও উপায়ের অদ্বিতীয়াবস্থা। এর সঙ্গে বোধিচিত্ত এবং বজ্রতসত্ত্ব তথা আদি বুদ্ধের সঙ্গে এক এবং অভিন্ন হয়ে যাবার প্রক্রিয়া। কালচক্র ভয়ঙ্কর ধরনের দেবদেবী সাধনা শুরু করল, যাদের মন্ত্র, মণ্ডল এবং বলিদান দ্বারা তৃপ্ত করা হতো। অর্থাৎ বৌদ্ধ ধর্মে প্রাণী হত্যা নিষিদ্ধ থাকলেও বৌদ্ধ ধর্মের এই কালচক্র জানে কিন্তু এই দেবদেবীদেরকে তৃপ্ত করার জন্য যেরকম মন্ত্র ছিল, মণ্ডল তৈরি করা হতো, বলিদানও হতো। প্রজ্ঞা ছাড়াও কাল সময়ে দৌতক্য বিভাগে প্রাণবায়ুকে নিয়ন্ত্রণের একটি পদ্ধতি সেখানে কথা আলোচনা হতো। কিভাবে কালচক্রকে কালকে নিয়ন্ত্রণ করে প্রাণবায়ুকে নিয়ন্ত্রণ করা যায়, এবং বলা হয়ে থাকে প্রাণবায়ুকে নিয়ন্ত্রণের মধ্য দিয়ে সাধক তার ইচ্ছা মতন তার জীবনের যে বছরকে দীর্ঘায়িত করতে পারত, দীর্ঘদিন বেঁচে থাকতে পারত। এবং এই যে প্রাণবায়ুকে নিয়ন্ত্রণের যে যোগাভ্যাস মাধ্যমে শরীরের স্নায়ু চক্রকেও নিয়ন্ত্রণ করতে পারত। এই কালচক্রতন্ত্রের যোগ অভ্যাসের মাধ্যমে প্রাণবায়ুকে সংযত করতে পারলেই মানুষ ও সময়ের যে চক্র, সেই চক্রকে এড়ানো যেত। ফলে মানুষের সাধকের সকল প্রকার দুঃখের অবসান ঘটত। অর্থাৎ কালচক্রতন্ত্রের এই ভৈরবী মন্ত্র হতে শুরু করে এই সমস্ত যে চক্রকে সাধক অর্জন করার জন্য প্রাণবায়ুকে নিয়ন্ত্রণের মধ্য দিয়ে, স্নায়ু চক্রকে নিয়ন্ত্রণের মধ্য দিয়ে মানুষ এবং সময়ের যে চক্র তাকে নিয়ন্ত্রণ করে সে সময়কে নিয়ন্ত্রণ করতে পারত, প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারত। এই কালচক্রতন্ত্র তখন বঙ্গ, মগধ, কাশ্মীর, নেপাল সব জায়গায় ছড়িয়ে পড়ে। এই কালচক্র জানিদের মতে শূন্যতা ও কালচক্র এবং অভিন্নতা ছিল। তারা ভূত, বর্তমান, ভবিষ্যৎ এর মধ্যে অবিরাম প্রবাহমান কালের স্রোতকে এবং চক্রকে তারা নিয়ন্ত্রণ করতে পারত। তারা বলতো যে ভূত, বর্তমান, ভবিষ্যৎ অবিরাম প্রবাহমান কালস্রোত চক্রাকারে ঘূর্ণায়মান, যা নিয়ন্ত্রণযোগ্য। এ কালচক্রে সর্বদোষী, সর্বাজ্ঞ আদি বুদ্ধ সাথে তারা একাত্মবোধ করতে পারত বলে বলতো।
কালচক্রে প্রজ্ঞার সাথে মিলিত হওয়া যেত এবং এর মধ্য দিয়ে জন্মদান প্রক্রিয়াকে তারা নিয়ন্ত্রণ করতে পারত। কালচক্র জানিদের উদ্দেশ্যই ছিল কালচক্রের এই অবিরাম গতিকে নিরস্ত করা, নিজেদের কালের প্রভাবের ঊর্ধ্বে নিয়ে যাওয়া। এখন কথা হলো, কালকে কি নিয়ন্ত্রণ করা যায়? কালের গতিকে কি রক্ষা করা যায়? কারণ কাল হচ্ছে কার্যের মালা, কার্য পরম্পরা, গতির বিবর্তন। কিন্তু কালচক্র জানিরা বলে কালচক্রের ধ্যানের মধ্য দিয়ে দেহাবস্থ দেহের ভিতরে যে নারীর কেন্দ্রগুলোকে আয়ত্ত করে, পঞ্চ বায়ুকে আয়ত্ত করে, প্রাণ ক্রিয়াকে নিরুদ্ধ করে কালকে নিরস্ত করা যায় এবং শত শত নয় হাজার বছর ধরে জীবিত থাকা যায়। শুধু বিশ্ব নয়, মহাবিশ্ব পর্যন্ত পরিভ্রমণ করা যায়। শুধু তাই নয়, কালের অতীত, বর্তমান এবং কালের ভবিষ্যৎকে জানা যায় এবং আকাশায়তন সমস্ত রহস্যকে জানা যায়। কিভাবে আকাশায়তনের নিচে বিজ্ঞানায়তনের সমস্ত কর্মকাণ্ড চলছে তা অবহিত হওয়া যায়। পৃথিবীর জল যোগীর জল, পৃথিবীর নিঃশ্বাস যোগীর নিঃশ্বাস, পৃথিবীর অগ্নি যোগীর অগ্নি, পৃথিবীর মাটি যোগীর মাটি। এভাবে যোগী পৃথিবীর সাথে লীন হয়ে বিজ্ঞাতায়নের সমস্ত গতি প্রকৃতিকে জানার ফলে বিজ্ঞাতায়নের সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে আকিঞ্চয়তনের মধ্যে বিশ্ব মহাবিশ্বের যে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে নরসিংহ আয়তনের উপনীত হয়ে সে না বাস্তব, না অদৃশ্য, না দৃশ্য অবস্থানে চলে যেতে পারে। তা কিন্তু প্রত্যসমুৎপাতে বুদ্ধই বলে গেছেন। সুতরাং বুদ্ধ দ্বারা আমরা যে ত্রিপিটক বলি, ত্রিপিটকের বাইরে যে পঞ্চপিটকের মধ্যে মায়াবাদ এবং তন্ত্রবাদ যে বুদ্ধ দ্বারা দূষিত হয়েছিল বলে মহাযানীরা বলতে চায়, সেই মহাযানীদের তথ্য মতে বুদ্ধের দূষিত যে আমি এতক্ষণ আলোচনা করলাম তাদের মতে, এবং কাশ্মীরে গিয়ে আমি যা তথ্য সংগ্রহ করলাম, কনিষ্কের আমলের সে সময়ে সঙ্গীতের, সে সময়ে কালচক্রতন্ত্র, মায়াবাদ, তন্ত্রবাদ নিয়ে যে আলোচনা, যতটুকু আমি সেখানে শিখতে পেরেছি, সেখানে বলা যায়, তারা বলছেন যে বুদ্ধ বলছেন বা তারা বলছেন কাল নিরস্ত্র করাই কালচক্র যোগীদের উদ্দেশ্য। কালচক্র যোগীরা তার সাধনা পদ্ধতির মাধ্যমে তিথি, বার, নক্ষত্র, রাশি, যৌগ, পঞ্চাঙ্গ এই সব কিছুকে দখল করে, অর্জন করে কালকে অতিক্রম করে ফেলতে পারে, সময়কে অতিক্রম করতে পারে। কালচক্র জানিরা আমি দেখেছি তারা অদ্ভুতভাবে গণিত এবং জ্যোতিষ বিদ্যায় দক্ষ। আজ আর বড় করব না, আধা ঘন্টা হয়ে গেছে। ভবিষ্যতে আবার কালচক্র নিয়ে আপনাদের সামনে হাজির হব, আলোচনা করব। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।